ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দায়িত্ব নেওয়ার প্রায় 11 মাস পর আজ সোমবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এটি দেশের 54তম বাজেট হলেও অর্থ উপদেষ্টা হিসেবে সালেউদ্দিন আহমেদের প্রথম বাজেট। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম কোনো অর্থ বছরে বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট। যে বাজেটের ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এছাড়া উন্নয়ন ব্যয় 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.25% নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থ বছরে ছিল 6.75%। এছাড়া মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও এপ্রিল মাসে এটি 9.17% ছিল। অন্যদিকে বহুল আলোচিত আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করলেও প্রস্তাবিত বাজেটে নতুন করে কর হার বাড়িয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রেখেছেন অর্থ উপদেষ্টা। এর বাইরে বহু পণ্যের শুল্ক হার কমানো সহ বাজেটে আর কিছু ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত থাকলেও জনগণের প্রত্যাশা পূরণ এটি যথেষ্ট নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে প্রস্তাবিত বাজেট পতিত সরকারের আদলেই হয়েছে, চমক দেখানোর মতো কিছুই নেই। সর্বোপরি কেমন হলো অন্তর্বর্তী সরকারের বাজেট? এটি কি আদৌ পারবে জনতুষ্টি পূরণ করতে? এই বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জই বা কতটুকু? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, আছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে রাজকাহনে। আমি ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে দিয়ে শুরু করি। দেশের অর্থনীতির যে ধরনের সূচকের এই মুহূর্তে অবস্থা রয়েছে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে 2025-26 অর্থ বছরের যে বাজেট আজকে অন্তর্বর্তী সরকার প্রস্তাব করেছে, সেই বাজেটে 3টি শূন্যের উপর ভিত্তি করে সমাজ গঠনের কাজ করবার কথা বলেছেন অর্থ উপদেষ্টা। এই 3 শূন্য আসলে এই 54তম বাজেটকে ঠিক কোথায় নিয়ে যাবে? কেমন বাজেট পেলাম আমরা? অনেক ধন্যবাদ। বাজেটে আসলে জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন থাকে, তবে তার চেয়ে বেশি থাকে যারা বাজেটটা প্রণয়ন করে থাকেন, কারণ তারা মাথায় একটা হয়তো চিন্তাভাবনা দর্শন রেখেই করে থাকেন, করার কথা অন্তত পক্ষে। কারণ যদিও বাজেট 1 বছরের জন্য প্রণীত হয়, কিন্তু তারপরেও একটা সামনে একটা দর্শন যে কীরকম, আমি কি একটা বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করব, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করব, তাহলে সেটা করতে গেলে কী ধরনের ব্যয় এবং করতে হবে প্রথমে, তারপরে ব্যয় করতে হলে আয়গুলো কোথা থেকে আসবে। এখন যেই ধরনের আকাঙ্ক্ষার কথা বলা হলো, এগুলো খুবই উচ্চাকাঙ্ক্ষী, সব 3 শূন্যই বলি কিংবা বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা। তো সেই ক্ষেত্রে বাজেট কিছুটা মানে ইঙ্গিত দিতে পারে, কিন্তু আমি মনে করি যে যে বাজেটটা আমাদের দেশে প্রণীত হয়ে থাকে এখনো পর্যন্ত, সেখানে 1 বছরে সেগুলো আসলে অর্জন করা সম্ভব নয়, কতগুলি বাস্তব কারণে। কারণ আপনি যদি দেখেন এই বছরের বাজেটে এবং প্রতি বছরই বাজেটের সামনে পুরো অর্থ বছরটা থাকে, তখন যে অর্থ বছরের যে সমস্যাগুলি থাকে সেইগুলো কিন্তু পূরণ করার, সেগুলির থেকে উত্তরণ করার জন্য প্রচেষ্টা থাকে। এই যে প্রেক্ষিতটা, যে অর্থনৈতিক প্রেক্ষিতে এই বাজেটটা প্রণীত হলো, সেই অর্থনৈতিক প্রেক্ষিতটা কি আপনি কিছুটা টাচ করেছেন, যে সেটা হলো যে উচ্চ মূল্যস্ফীতি প্রায় 3 বছর ধরে চলমান রয়েছে। আবার অন্যদিকে হচ্ছে বিনিয়োগ কম, কর্মসংস্থান কম, কিন্তু এবং এই দুটো অবজেক্টিভ, এখন যদি মূল্যস্ফীতি কমাতে যাই, আবার অন্যদিকে যদি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, দুটো উদ্দেশ্য পরিপালন করতে হলে দুটো অনেকটা বিপরীতমুখী নীতিমালা করতে হয়। মূল্যস্ফীতির জন্য আপনাকে সংকোচনমূলক মুদ্রানীতির পাশাপাশি সংকোচনমূলক রাজস্ব নীতি করতে হবে, কিন্তু সেটা যদি করতে যান তাহলে তো বিনিয়োগ আরও আঘাতপ্রাপ্ত হবে। বিনিয়োগ এমনিতেই ব্যক্তি খাতের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ কম, একমাত্র সরকারি ব্যয়ই হয়, কিন্তু সরকারি ব্যয় যদি আবার বেশি বেড়ে যায় তখন মূল্যস্ফীতিটা ফুসে উঠবে আরও বেশি করে। আবার অন্যদিকে বিনিয়োগ যদি না হয় তাহলে প্রবৃদ্ধি বা কীভাবে হবে, কর্মসংস্থানই বা কী হবে। এই যে একটা দ্বৈত চ্যালেঞ্জ মুখোমুখি, এইটা করতে যে তাহলে অনেক এখানে
পরিশ্রম করতে হয়েছে। আমি সিপিডিও এটি মনে করছে, আপনার একটি কথা আমি বলতে চাই, বৈষম্যবিহীন সমাজ গঠনে বাজেটে নেওয়া পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ নয়। তার মানে যখন আসলে অন্তর্বর্তী সরকার এই বাজেট প্রস্তাব করেছে সেই সময় তারা বারবার বৈষম্যবিহীন সমাজ গঠনের কথা বলছে, কিন্তু পদক্ষেপগুলো কি তাহলে আসলে সমন্বয় করা সম্ভব? অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমি যদি পদক্ষেপে আমি স্পেসিফিক পদক্ষেপে যাই, দু একটা যে বৈষম্য আরো বাড়াতে পারে সেই রকম পদক্ষেপের কথা বলি। যে দেখেন, প্রথমেই তো একদম বহুল আলোচিত যে কালো টাকা সাদা করা, এটার মানেটা কি? এখানে হচ্ছে যে যারা অপ্রদর্শিত অর্থ, যারা হয় আয়ের একটা নির্ধারিত আয়ের বাইরে, যে আয়ের উৎসের বাইরে যে একটা অপরিষ্কার মানে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আয় করেছেন, তারপরে আবার সেটাকে তারা ট্যাক্স দেয়নি। তো আপনি যখন এবং সেটার পরিমাণ বিপুল আমরা তো জানি, সেখানে যদি আপনি কোনো ছাড় দেন তাহলে তো আপনার ধরেন ফ্ল্যাট কেনার ব্যাপারে কিংবা অন্যান্য কিছুর ব্যাপারে ছাড় দেওয়া হলো, তারা তো সেখানে যে সেই টাকার মানে বন্যা ভাসিয়ে দিয়ে আপনার বাসস্থান গৃহায়ন ব্যবস্থাটাকে এটাকে এক্সপেন্সিভ করে তোলে। আমরা কেন দেখছি যে দাম কারা বাড়ায়, হু হু করে বেড়ে যায়? কারণ একটা শ্রেণীর হাতে অনেক টাকা আছে, যেই টাকার কোনো হিসাব নিকাশ নাই। তো ওইটার তো বৈষম্য বাড়াচ্ছে। আরও ছোট ছোট কিছু পদক্ষেপ, যেমন ধরেন যে কর ব্যবস্থার মাধ্যমেই তো বৈষম্য দূর করা হয়। সরকার কিভাবে করে যে যারা একটু বেশি আয় করে তাদের উপরে বেশি কর হার দেওয়া হয়, যারা কম করে তাদের উপরে কম করে বৈষম্য ঘুচানোর চেষ্টা করা হয়। এখন যে এটা খুব ভালো পদক্ষেপ যে করমুক্ত আয়ের সীমানা 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে, কিন্তু আবার যদি দেখেন যে স্ল্যাবগুলো বিভিন্ন করা হয়েছে, যে বাড়ানো হয়েছে 5% করে, সেইখানে আমরা হিসাব করে দেখেছি কারা সবচেয়ে বেশি, কাদের উপরে বৃদ্ধিটা হয়। এখানে মধ্যম আয়ের লোকেদের উপরে বৃদ্ধিটা বেশি হয়েছে 16.7%। আবার যারা উচ্চ আয়ের তাদের এটার চেয়ে প্রায় এই জায়গাগুলোতে আসবো আমরা। এই বৈষম্য আমি দেখছি না বৈষম্য কিভাবে দূর হবে। একে আজাদ, আর্থিক খাতে এক ধরনের নজিরবিহীন অপশাসন আমরা দেখেছি বিগত শাসনামলে, এবং সেই জায়গাটি থেকে আর্থিক খাতকে পুনর্গঠন করতে এক ধরনের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের ক্ষেত্রে এবারের এই 2025-26-এর বাজেট কেমন ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করেন? আর্থিক খাত কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কিংবা সবচাইতে বেশি যেখানে গুরুত্ব দেওয়ার কথা ছিল বিনিয়োগ সেক্টরটিতে, সেই বিনিয়োগের জায়গাটিতে আসলে কতখানি গুরুত্ব দেওয়া হলো বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, অর্থনীতি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অতীত সরকারের সময় যে অর্থনৈতিক একটা বিশৃঙ্খলার মধ্যে যাচ্ছিল এবং যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে, তেমনি একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে বাজেট হয়েছে, আমি মনে করি যে এটা একটা ভালো বাজেটই দিয়েছে। কারণ বেশ কিছু পরিবর্তন নিয়ে এসছে, যেটা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম। এক হচ্ছে জ্বালানির উপরে ভ্যাট ইম্পোজ করতো সরকার মন্ত্রণালয়ের মধ্যে, এইটা একটা অসামঞ্জস্য ছিল। এবার সেই ভ্যাটটা প্রত্যাহার করেছে জ্বালানির উপর আমদানির থেকে, এটা একটা ভালো দিক। আমরা শিল্পের কাঁচামালের উপরে যে ছিল ইম্পোর্ট ডিউটি ছিল, সেটাও শুল্ক 1% কমিয়েছে প্রত্যেক জায়গার থেকে, এটা একটা ভালো দিক। আর একটা দিক হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় চিন্তা করেছে বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্যে, আমার মূল্যস্ফীতিটা যাতে কম হয়, প্রাইভেট সেক্টরে যাতে গ্রোথ হয়, সেও চিন্তা করেছে। কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। কেন হবে না? সরকার যে অনুন্নয়ন খাতে ব্যয় রেখেছে 4,68,000 কোটি টাকা, এই জায়গাটার আমাদের একটা আপত্তি আছে। এবং তার মধ্যে 1,21,000 কোটি টাকা যাবে আভ্যন্তরীণ ঋণ থেকে, এবং বিদেশ থেকে ঋণ আসবে। এই আভ্যন্তরীণ থেকে যখন ঋণ গ্রহণ করে, দেখেন এই বছর বাজেটে সেই ঋণের উপরে সুদ দিতে হচ্ছে সরকারের। এই টোটাল বাজেটে যা আয় হবে 15.4% সুদে চলে যাবে। আর একটা হচ্ছে অনুন্নত জনপ্রশাসন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে 23.5%। এই জায়গাটা আমাদের আপত্তি। এই যে মাথা ভারী ওভারহেড একটা দেশের বা যে একটা মানুষের যখন মাথা বডির চেয়ে বা ওজন হয়ে যায়, তখন কিন্তু সেটা ওয়ার্কেবল না, ফাংশনাল না সে বডিটা। তো এখানেও আমি মনে করি দেশের আয়ের সাথে ব্যয়ের যে অনুন্নত খাতে ব্যয়ের যে সামঞ্জস্য, এটা গ্রহণযোগ্য নয়। তো আমি মনে করি এই জনপ্রশাসন ক্ষেত্রে যে ব্যয় ধরা হয়েছে, এইটা এখানে কমানো উচিত। এবং সরকারের মাথাভারী যে ওভারহেড বিভিন্ন মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয়গুলো আদৌ না হলে চলে, অনেক
মন্ত্রণালয়ের অধীনস্থ দেশে অধিদপ্তরগুলো আছে সেগুলো না হলেও চলে। সেই আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে যেগুলো করেছিল সেইভাবে চলছে, কোনো পরিবর্তন আনা হয়নি। এইগুলো আমার মনে হয় মার্জার করে এগুলো জনসংখ্যা কমাইয়া এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। দ্বিতীয় হলো জ্বালানি ক্ষেত্রে, আমাদের জ্বালানি ক্ষেত্রে বরাদ্দটা যেখানে কমিয়ে রাখা হয়েছে, আমি মনে করি জ্বালানি ক্ষেত্রে বরাদ্দ আরও বাড়ানো দরকার। কারণ আমাদের আমাদের যে বিনিয়োগ কেন স্থবির, জ্বালানি সংকট। আজ 2 মাস যাবৎ গ্যাসের প্রবাহ ছিল না, বিদ্যুতের লোডশেডিং ছিল, যার জন্যে আমাদের শিল্প কারখানা বিরাট একটা অসন্তোষ দেখা দিয়েছে। গতকালকে থেকে এটা চালু হয়েছে। তো এটা প্রতি বছর আমাদের যে গ্যাসের রিজার্ভ 11% কমে যাচ্ছে। আর 4 বছর পর খুব সম্ভব 4 থেকে 5 বছর আমাদের টোটাল রিজার্ভ শেষ হয়ে যাবে। আমি টোটালি এলএনজির উপরে আমি নির্ভরশীল হব। তো এই ব্যাপারে কোনো সরকারের বাজেটে সেই ধরনের দিক নির্দেশনা নেই জ্বালানি খাত নিয়ে। যদিও সরকার কিন্তু বলেছে যে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে তারা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করেছে এবারের এই বাজেটে। না, তেমন কোনো রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এই ক্ষেত্রে। পাশাপাশি যে কালো টাকা সাদা করার এই প্রবণতাটা আমরা দীর্ঘদিন যাবত এর বিরোধিতা করে আসছি, এইটা আমার মনে হয় প্রত্যাহার করা উচিত। এই সরকার যেহেতু আমি বলবো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার একটা সরকার, সেই সরকার কিভাবে কালো টাকা সাদা করার এই প্রবণতা রাখতে পারে এবং যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। আমি এই জায়গাটিতে আসবো। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যুক্ত হয়েছেন। জনাব আব্দুল মজিদ, এবার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআরকে যোগান দিতে হবে 5,99,000 কোটি টাকা, 4,99,000 কোটি টাকা, যা পুরো লক্ষ্যমাত্রার প্রায় বলতে গেলে 88.47%। সম্ভব কিনা বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই বাজেটের একটা বড় লক্ষণ হচ্ছে ব্যয়ের বাজেটটা কমানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রেভিনিউ আর্নিংয়ের বাজেটটা আসলে কিন্তু বাড়ানো হয়েছে। এই বাড়িয়ে যে চেষ্টাটা চলছে সেটা চলবে এই যে আমার ওই ঘাটতিটা একটা সহন পর্যায়ে আনার চেষ্টা চলবে এবং এতেই ওই যে ব্যাংক ঋণ বা আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলোর একটা অপসারিত করবে আর কি। আর একটা এই উদ্দেশ্য হচ্ছে যে পরিষ্কারভাবে এটা স্পষ্ট যে এই ইকোনমিতে বহু অর্থ রয়ে গেছে যেটা করের আওতায় আসেনি, আনাও হয়নি, এবং এনবিআরকে এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে। কেন করদাতা বাড়ছে না, কেন এ দিচ্ছে না ইত্যাদি, যার জন্য এই যে আমাদের সংস্কারের ভিতরে কিন্তু এই জাতীয় প্রেসক্রিপশনগুলো বেশি দেওয়া আছে। সেইটার একটা শুরু যে তোমার ইকোনমিতে টাকা আছে, তুমি নিচ্ছ না বা দিচ্ছে না বা নেওয়া হচ্ছে না, তুমি প্রচুর রেয়াত দিয়েছো অন্যদেরকে, দিয়ে তুমি ছোটোদেরকে বরং রেয়াত কেটে দিচ্ছ এই যে বৈষম্যটা, যার জন্য যে নীতি আর বাস্তবায়নের যে ডিফারেন্স মানে পৃথকীকরণের কিন্তু যুক্তিগুলো এইগুলোই। তো সেই জন্যই তাকে এই চাপটা দেওয়া হয়েছে। এবার টার্গেটটা বেশি করে দেওয়া হয়েছে। আপনি বলছেন সম্ভব কি না, অবশ্যই সম্ভব হতে হবে, কারণ খুবই স্পষ্ট এনবিআর কিন্তু প্রকৃতপক্ষে আসল করদাতার কাছে যাচ্ছে না, মানে যার দেওয়ার কথা তার কাছে যাচ্ছে না, না যেয়ে যে লোক ওই মধ্য পর্যায়ের যে করদাতা তার কাছেই বারবার যাচ্ছে। এখান থেকে তাকে শিফট করতে হবে, অর্থাৎ ওই যে দেয় তারই কাছে যায় বলেই ওই যারা দেয় না তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। এখান থেকে একটা প্যারাডাইম শিফট তার হতেই হবে। এই প্যারাডাইম শিফটের লক্ষ্য রেখেই এটা কিন্তু করা। আমি এই জন্যই ওনাদের দুজনের সাথেও আবার একমত বলছি। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে উইদিন 1 মান্থের মধ্যে তারা স্পষ্ট ঘোষণা দিলেন যে কালো টাকার ওই প্রভিশন বাদ, এটা নাই। তারপরে তখনই আমরা বলেছিলাম যে ওটা তো আপনি শুধু গটা বাদ দিলেন, ওই যে 3-এর কত কি গতে বাদ দিলেন, কিন্তু খতে যে রয়ে গেছে এই যে বাড়ির গৃহায়নের ব্যাপারে এ ব্যাপারে কিছু বলেনি। তখনই কিন্তু সন্দেহ হয়েছে, তখনও কিন্তু সমালোচনা হয়েছিল যে আপনি তো কিছু করেছেন, কিছু করেন নাই, এবং সেটা বোঝা গেল খুব ইচ্ছাকৃতভাবে। আমি এখানে বলি ইট ইজ এ কন্ট্রাডিকশন বাই এ গভর্নমেন্ট হুইচ হ্যাজ কাম, বৈষম্য কমানোর জন্যই যে সরকার এসেছে, নীতি নৈতিকতার কমানোর জন্যই যে সরকার এসেছে, বা যেটা প্রত্যাশা, গণপ্রত্যাশা, সেখান থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা উল্টো একটা
অপসারণ চললো আর কি। অর্থাৎ উনি যেভাবে হোক ওই কালো টাকার ব্যাপারটা রেখে দিলেন। এখানে গৃহায়ণ খাতকে যদি আপনি মনে করেন যে এটা না দেয় তাহলে গৃহায়ণ খাত মারা যাবে, তাতে কিছু এসে যায় না। এসে যায় না এই জন্যই যে যে জিনিস আমি 40 লাখ টাকায় কিনতে পারতাম, ওই যার হাতে কালো টাকা আছে সে ওইটাকে 60 লাখ টাকা দর তুলে আমার কাছে। এবং অর্থাৎ আমি ইনডাইরেক্টলি এই সমাজে যে অনেক বহু টাকা যে অন্যায়ভাবে রয়ে গেছে সেইটার ব্যাপারে আমি এক ধরনের অ্যামনিস্টি দিলাম। কারণ কি এই 2025-26-এর বাজেটটা চাপ সেই মধ্যবিত্তদের উপরেই পড়তে যাচ্ছে? না, সেটা আলাদা করে আলোচনা করে দেখা যাবে। আমি এই পয়েন্টটা থেকে করছি যে আপনি বৈষম্য বিরোধীর কমানোর জন্যে আপনার IMF-এরও যে কথা যে তোমার 0.5% অন্তত ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, সেই প্রেক্ষাপটে আপনি যদি সেই আগের অবস্থায় থাকেন অর্থাৎ ওই গৃহায়ণ বা ওইসব খাতে যে সুযোগ কালো টাকা যেটা দিয়েছেন, তার মানে ইউ আর স্টিল প্যাট্রোনাইজিং দি ব্ল্যাক ইকোনমি অর দি ব্ল্যাক আর কি। হ্যাঁ, যেখানে আপনার বড় এজেন্ডা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, যারা টাকাগুলো নিয়ে গেছে, যারা ওই যে টাকা পাচার করে গেছে সেগুলো নেওয়ার জন্য বড় বড় ব্যয় করে আইনের ব্যবস্থায় আনার জন্য। কারণ এটা জনগণের আস্থার জন্য প্রয়োজন। জনগণ দেখবে যে টাকা চুরি করে নিয়ে গেল আর আপনি কি করতে পারলেন, কিছু করতে পারলেন না। তো সেখানে এই কালো টাকার ব্যাপারটা এইটা দেওয়াটা আমি মনে করি একটা অত্যন্ত কন্ট্রাডিকশন। জি, আবার আপনি যে কথা বলছিলেন যে কর ফাঁকি দেওয়ার এক ধরনের প্রচলন রয়েছে বাংলাদেশে, একে আজাদ যে সময়টাতে আমরা বিনিয়োগ বান্ধব হবার কথা বলছি, আমরা কর্মসংস্থান সৃষ্টির কথা বলছি, আমরা ব্যবসায়ীদেরকে আরো বেশি সামনের দিকে যাতে করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেরকম একটি বাজেট প্রত্যাশা করছি। সেই সময়টাতে রাজস্বের উপর অনেক বেশি নির্ভরশীল আমাদের এই বাজেট। সেই বাজেটে সিপিডির একটা তথ্য মতে আমি দেখেছি 2022-23 অর্থ বছরের কর ফাঁকি এবং অবৈধ অর্থ পাচারের কারণে দেশের ক্ষতি হচ্ছে 2,26,000 কোটি টাকা, এবং সেখানে কর্পোরেট কর ফাঁকি প্রায় অর্ধেক। তার মানে কি ব্যবসায়ীরা আসলে কর দিতে চান না, নাকি তাদেরকে কোনোভাবে উৎসাহিতই করা যাচ্ছে না? আমি উত্তর নেব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। একে আজাদ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, গত 2022-23 অর্থ বছরে কর ফাঁকির কারণে দেশে যে ক্ষতি হচ্ছে সেখানে কর্পোরেট কর ফাঁকি প্রায় অর্ধেক। তার মানে কি আসলে ব্যবসায়ীদেরকে কর দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত করতে এখন আমরা পিছিয়ে আছি, নাকি ব্যবসায়ীরা আসলে কর দিতে চাইছেন না? আপনি যা দেখেন এই 4,99,000 কোটি যেটা এনবিআর দিবে, এর তো 95%ই ব্যবসায়ীরা দেবে, আর বাকি কত সরকারি কর্মকর্তারা বা অন্য প্রাইভেট সেক্টরে কত আর দেবে, মেইনলি ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়। এবং ব্যবসায়ীদের তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার এক্সপেন্ডিচার সমস্ত কিছু কিন্তু এনবিআর কাছে সাবমিট করতে হয় প্রত্যেক। এবং কিছু কিছু সেক্টর আছে ফিক্সড করে দেওয়া আছে যে সরকার অ্যাডভান্স কেটে নিচ্ছে, অ্যাডভান্স ট্যাক্স কেটে, এবং ওইটাই তারা অ্যাডজাস্ট করে ফেলে। যেমন আমি মনে করি টেক্সটাইল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে, এখানে সবচেয়ে বড় যেখানে ব্যবসা, সেখানে সবচেয়ে অলরেডি সেটেল করে দিয়েছে 1% এফওবির উৎস করে নেয় গার্মেন্টসে, টেক্সটাইলে 12.5%, এই সব কিছু করে দেওয়া আছে। তারপর অন্যান্য ব্যাংকিং সেক্টরে 37.5%, বড় বড় পাবলিক সেক্টরে করে দেওয়া আছে। এখানে কোনো ফাঁকি দেওয়ার স্কোপ নাই। তারপরে যে এক্সেপশনাল দু একটা হবে হয় না তা না, এটা আমি মনে করি। তবে আমি মনে করি যে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভ্যাট আহরণে। আর কিছু কিছু জায়গায় নতুন আমরা বলি যে এক্সিস্টিং যারা ট্যাক্স পেয়ার, তাদের সংখ্যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। এই তারাই ঘুরে ফিরে কিন্তু ট্যাক্স দেয়। আমরা যেমন মনে কর্পোরেট ট্যাক্স দেই 37.5%, ওইটা আবার আমার ব্যক্তি অ্যাকাউন্টে আসে, আমি আবার কিন্তু হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হিসেবে 30% দিই। তার মানে আমি কিন্তু ট্যাক্সটা দিচ্ছি, কিন্তু বহু লোক রয়ে গেছে ট্যাক্সের নেটের বাইরে, তাদের কিন্তু আনা হচ্ছে না। আমরা এই জন্য বলি যতদিন পর্যন্ত এনবিআরকে ডিজিটালাইজড না করা যাবে এবং এনবিআরের কর্মকর্তাদেরকে জবাবদিহিতার মধ্যে না আনা যাবে, শুধুমাত্র ব্যবসায়ীদের পিছনে দৌড়াইলে লাভ হবে না। এই জায়গাটায় আমাদের হাত দিতে হবে, ট্যাক্সের নেট বাড়ানো এবং জবাবদিহিতা বাড়ানো। আজকে আপনি ঢাকা শহরে দেখেন কতগুলো বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে, কয়জনে ট্যাক্স দেয়? আপনি চট্টগ্রামে বলেন, বড় বড় সিটি শহরগুলোতে বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, কোথায় না আপনার। তার মানে এখানে 26 লক্ষ থেকে 30 লক্ষ লোক মাত্র 3 নাম্বার তাদের, আর বাকিরা গেল কোথায়? তাই এইটা তো আমি তো এনবিআরকে প্রশ্ন করতে পারি যে আমাকে সমস্ত কিছুর জন্য আমি 67%, 70% আমি নিজে ট্যাক্স দিচ্ছি, অথচ আমাকে কোনো রকম কী সুযোগ আমি গভর্নমেন্ট থেকে পাচ্ছি? তো সেই জায়গাগুলো আমি মনে করি যদি এনবিআরকে ঢেলে সাজানো না যায় এবং
তাদেরকে জবাবদিহিতার মতো না আনা যায়, তাহলে কিন্তু এই ট্যাক্সের নেট বাড়বে না। আমরা সবচেয়ে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ট্যাক্স জিডিপি রেশিও আমরা সবচেয়ে কম, 8% নিচে, অথচ আপনার নেপালে তো তার 23%। এখানে কি আসলে এনবিআর এর একটি বড় ব্যর্থতা বলেই মনে করছেন আপনারা? আমি আপনার কাছে আসতে চাই ডক্টর আব্দুল মজিদ, এই যে যখনই আসলে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, রাজস্ব আহরণের উপর অনেক বেশি নির্ভর করতে হচ্ছে আমাদেরকে, এবং সেই জায়গাটিতে যে বাজেটের ঘাটতির যে পরিমাণটা ধরা হয়, সেখানে এনবিআর যদি এভাবে আসলে কার্যক্রম চালিয়ে যেতে না পারে, কিংবা তারা যদি তাদের সফলতাগুলো আমাদেরকে দেখাতে না পারে, এই বাজেট আসলে গতিশীল হবে কি করে? না, এখানে শুনেন, ওই শুধু একটা এনবিআরকে ডাইরেক্ট করে তার জন্য এটা হচ্ছে না এরকম না। এনভায়রনমেন্টটা, পলিসিগত নীতিগত অবস্থানটা নড়বড়ে, যার জন্যে এনবিআরকেই আমরা মনে করছি ও বোধহয় কারেকশান নিচ্ছে না আর কি। এখানে কিন্তু সমগ্র সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেন ও কর দিতে যায়, দেয়, নেয় এবং ও নিতে পারে। এখানে যে এনবিআর চাকরিজীবীদেরকেই টার্গেট করা হয় যারা মধ্যবিত্ত, আমি ওইটাই বলছি, আমি তো ওইটাই বলতে চাচ্ছি। এনবিআর যা আয় দেখাচ্ছে, এটাও তো তার ওই এআইটি আর টিডিএস এইসব, ও নিজের পরিশ্রম তেমন নাই। ওর তো পরিশ্রম করার কথা, দেখা যে ও কেন কর দিচ্ছে না তারে ধরা, বা কেউ ফাঁকি দিচ্ছে কিনা সেইটা ধরা। যখন আমি যদি শুনি, আমি যদি বলি যে স্যার অমুক সার্কেলের অমুক করদাতা এতটা টাকা ফাঁকি দিয়েছে, তখন প্রথম প্রশ্ন হচ্ছে ও ফাঁকি দিল কি করে? ও তো তোমার কাছে রিটার্ন সাবমিট করে, তুমি তাহলে এটা ধরো নাই। এই ধরনের কথাটা ওইভাবে চলে আসবে, আর ওই সুযোগ নিচ্ছে। ও এমন একটা হয়তো আনহলি সিচুয়েশান তৈরি করতেছে যে ওরে কিছু বলছে না আর এর নিচ্ছে, এবং ওই যে দেয় তার উপরে যেই সে যত প্রয়োগ করছে আর কি। এখানে একটা সুষম একটা অবস্থা আসতে হবে। আমি রাষ্ট্রের দায়িত্বর কথা বলছি কেন, এই জন্যে সকলকেই, যেমন আমরা বললাম যে ব্যাঙ্কগুলোরে বললাম যে যার টিন নাই তার তুমি অ্যাকাউন্ট খুলবা না বা দিবা না, বললাম কথাটা, আসলে কি সেটা থেমেছে? আমরা গত বছর যে 34টা আইটেমের উপরে বলা হলো যে রিটার্ন সাবমিট দেখাতে হবে, তাই এটা দেখানোতে কি আসলে করদাতা বেড়েছে? বাড়েনি। অর্থাৎ সমাজের অন্য অংশ যারা এনফোর্সমেন্টের সাথে জড়িত, দায়িত্ব যারা দেখভাল করবে, তারা সবাই মনে করছে যে আমি এটা ছেড়ে দেই, আর ও ছেড়ে দিলেই এখানে এর সাথে তো হয়ে যাচ্ছে। এই জন্যই যে কারণ আইন একটা কঠিন করা হলো, যার জন্যই করা হলো তারে কিছু বলা হলো না, বা সে পারলো না, সে চলে গেল। কিন্তু ওই আইন, কঠিন আইনটা এসে ওই সাধারণ করদাতার উপরে এসে প্রয়োগ হলো, হওয়াতে হয়তো কি ইট ইজ ডিসকারেজিং আদার্স যে আমি করদাতা হই। কারণ সে যখন দেখে যে আমি করদাতা হলেই ওরেই শুধু প্রশ্ন করা হয়, ওরে জিজ্ঞেস করা হয়, ও এটা নিয়ে খুব দুশ্চিন্তিত ইত্যাদি, তখন এ দেখে কি তাহলে আমার কর না দেওয়াই ভালো, মানে করদাতা না হওয়াই ভালো। এখানে দুজনের পারস্পরিক দায়িত্বের ব্যাপার জড়িত। ডক্টর ফাহমিদা খাতুন, মূল্যস্ফীতির চাপে আসলে দিশেহারা আমরা বলা যায় দীর্ঘদিন ধরে বাংলাদেশে, সেটি আসলে অনেকেই সে অভিযোগ করছেন। এবার মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার একটি লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, সেটি আসলে সম্ভব কিনা, কিংবা এই চাপ আসলে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো নাকি, আসলে আঘাত আরও বাড়তে যাচ্ছে সামনের দিকে? দেখেন, মূল্যস্ফীতির চাপটা কিংবা মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারাটা, এটা কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। কারণ এই মে মাসে সম্প্রতি জাস্ট সদ্যপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে মূল্যস্ফীতি অলরেডি 9.05-এ নেমে এসেছে, যেটা গত মাসেও এপ্রিল মাসে ছিল 9.17, তার আগের মাসে আরও ছিল। অর্থাৎ তার মানে হচ্ছে যে এই যে মুদ্রানীতিটা নেওয়া হয়েছে, সংকোচনমূলক মুদ্রানীতি, এটা কাজ করছে। এবং আগে কেন কাজ করতো না সেটারও কারণ, আমাদের মতো দেশে আমরা আলোচনা করেছি বহুবার যে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব না। আপনাকে সংকোচনমূলক রাজস্ব নীতি করতে হবে, অপচয় বন্ধ করতে হবে, বাজারে অর্থের প্রবাহ অযথা বন্ধ করতে হবে, তার পাশাপাশি বাজার মনিটরিং, বাজার ব্যবস্থাপনা, চাঁদাবাজি, কৃষকের থেকে মাঠ থেকে বাজার পর্যন্ত আসতে, এই সমস্ত সামগ্রিক ব্যবস্থা নিলেই কিন্তু মূল্যস্ফীতিটা কমানো সম্ভব হবে। এখন রাজস্ব নীতির ক্ষেত্রে দেখছি যে এখন একটা টাইট একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা এবং মুদ্রানীতি মিলে আমি আশা করি যে এটা কমবে, যদি না বাজারে এরকম কারসাজি। আমরা তো বলি যে
একসময় বলতাম যে আমদানিকৃত পণ্যের দাম এত বেশি বিশ্ববাজারে, সেটার কারণে তখন দেখা যায় যে একটা পণ্যের জন্য মাত্র 4-5 জন শুধু আমদানিকারক, সেখানে অন্যদের জন্য সেটা খুলে দেওয়া হোক না কেন। তারপরে যেটা বললাম যে দেশি উৎপাদিত পণ্য, সেটাও কিন্তু কারসাজি করে বিভিন্নভাবে বাড়ানো হয়, এবং তার পাশাপাশি এই যে চাঁদাবাজি, জায়গায় জায়গায় টোল উঠানো, এইরকম করেও কিন্তু বাড়ানো, সেটার কার্যকারিতাটাও কিন্তু দরকার। সামগ্রিক নীতিমালার মাধ্যমে মূল্যস্ফীতিটা কমানো সম্ভব, এবং এটা এরকম ধারাবাহিকতা বজায় রাখলে কমে আসবে। 6.5 না হলেও 7 তো হবে আমার মনে হয়। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এই যে আসলে যখন বাজেট হয় সেই সময়টাতে যারা একদম সাধারণ মানুষ আছেন, আমি নিশ্চিত যে তারা অনেকে হয়তো মূল্যস্ফীতি কিংবা এই ধরনের কঠিন শব্দগুলো, অর্থনৈতিক শব্দগুলো বোঝেন না, কিন্তু তারা একটু ভাবতে চান আমি আসলে কি করে হাফ ছেড়ে বাঁচবো, দোকানে গিয়ে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সহজভাবে কিনবো। সেই সহজের জায়গাটাতে আমরা আসতে পেরেছি কি এবারের বাজেটে? হ্যাঁ, আপনি যদি তালিকাগুলো দেখেন যেসব জিনিসগুলোর হয়েছে, কারণ সাধারণত বিলাস দ্রব্য, বিদেশি পণ্য ইত্যাদি ইত্যাদির উপরে কিন্তু যেটা আমাদের নিত্য নৈমিত্তিক সবাই লাগে না, সবাই কেনে না, সেখানে কিন্তু বাড়ানো হয়েছে। অতীতে কিন্তু এরকমও দেখা গেছে যে ওই বড়দের ওইসব জিনিসেও একটা বিশেষ ধরনের ছাড় বা ওইটা সুযোগ দেওয়া হয়েছে এখানে কোনো। আর এবং যে জিনিসগুলো নিত্য নৈমিত্তিক, ওই ডক্টর ফাহমিদা যেমনটা বলছিলেন, এই যে যেমন চাল ডাল বা এইসব জিনিসগুলোতে কিন্তু যথেষ্ট প্রকার দেওয়া হয়েছে, যার ফলাফল আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো সুতরাং জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে প্রথমতই তার দৃশ্যমান হচ্ছে যে আমার যা নিত্য পণ্য জিনিসগুলো, সেগুলো যেন আমি আমার ক্রয় সীমার মধ্যে পাই, এবং পেলেই একটা আস্থা ফিরে আসবে। এখন সেখানে যদি ওই আগের মতোই যদি থাকে, চাঁদাবাজিও কন্টিনিউ করে, ওই আগে যেরকম এভাবে ইভেন একটা অফিসে ছোটো একটা কাজ করতে গেলেও যে ঘুষ দিতে হতো, এখন যদি দেখা যায় যে সেটা বন্ধ হয়নি, আরও বরং বাড়তিছে, তাহলে তো হতাশা চলে আসবে, আস্থাহীনতা চলে আসবে। আস্থা ফিরানোটাই হচ্ছে এই নতুন অবস্থার পরিবর্তিত বা অন্তর্বর্তীকালীন সরকারের বা এই সময়ের এই অর্থনীতির এটাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। জি, আবার যে মূল্যস্ফীতি নিয়ে আসলে আমরা ভয় পাচ্ছি, সেই মূল্যস্ফীতির সাথে একদম লড়াই করতে হচ্ছে আমাদেরকে, যেটি ফাহমিদা আপা বলছিলেন, সেই জায়গাটি থেকে জিডিপি প্রবৃদ্ধির হার অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে, সেই শঙ্কাও আছে আমাদের। সেক্ষেত্রে আসলে বিনিয়োগের যে আশঙ্কা আমরা করছি, বিনিয়োগ কমে যেতে পারে কিনা, কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণেও তো আসলে এই ব্যাপারগুলোতে অনেক বেশি ইফেক্ট হচ্ছে। সেই সব কিছু মিলিয়ে আসলে কি মনে করছেন, আমরা যেভাবে আসলে কর্মসংস্থান বাড়ানোর কথা বলছি, খুব সহজভাবে বৈষম্য কমিয়ে নিয়ে আসার কথা বলছি, সেই বৈষম্যটা কি আসলে এবারের এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কমাতে পারবো কি? এই আমি 6 মাস তো মনে করেন, ধরেন এই বাজেটটা তো ডিসেম্বর বা প্রথমার্ধে বছরের ইলেকশনটা হবে, তো এর মধ্যে নতুন কোনো বিনিয়োগের সম্ভাবনা নেই। কারণ আমরা যারা বিনিয়োগকারী, এক্সিস্টিং যারা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগ নিয়েই কিন্তু আমরা এখন খুব চিন্তিত। একে তো আইন শৃঙ্খলার তেমন কোনো উন্নতি হয়নি, এখনও মব জাস্টিস চলছে, মারামারি খুনাখুনি চলছে, চাঁদাবাজি চলছে, এবং এনার্জির কোনো সিকিউরিটি আমরা পাইনি। এই দুটো ছাড়া, রাজনীতিক স্থিতিশীলতা ছাড়া, রাজনীতিকের একটা অবস্থান সুসংহত না হওয়া পর্যন্ত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত, এবং জ্বালানির নিশ্চয়তা না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগের সম্ভাবনা কম। এবং সেই ক্ষেত্রে যখন নতুন বিনিয়োগ আসবে না, সেখানে কর্মসংস্থান হবে না। আর কর্মসংস্থান না হলে আপনার রেভিনিউ যেটা এক্সপেক্ট করছে, না রেভিনিউ আপনি দেখেন গত সরকারের যে রেভিনিউ যেটা এনবিআরের ধার্য ছিল, তাতে 1,05,000 কোটি টাকা কম আসবে, এটা অ্যাকর্ডিং টু সিপিডির গবেষণা অনুযায়ী। তা এই বছরও আমি মনে করি যদি 1,00,000 কোটি টাকার কম আসে বাজেট রেভিনিউ, তাহলে আপনার গভর্নমেন্টকে তো বড় করতে হবে। গভর্নমেন্টকে যেটা সে ধার্য করেছে 2,00,000 কোটি টাকা, সে বিভিন্ন জায়গার থেকে, দেশীয় এবং বিদেশের থেকে ঋণ গ্রহণ করবে, এই ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে। এই ঋণের পরিমাণ যখনই বেড়ে যাবে, তখনই দেখবেন এই মূল্যস্ফীতি খুব একটা কমবে না। আমি ফাহমিদা আপার, উনি একজন গবেষক,
তার সাথে আমি দ্বিমত পোষণ করছি। উনি যেখানে 7 মনে করছে, আমি মনে করি এটা 8-এর জায়গায় চলে যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে বাজেট নিয়ে আসলে আমরা আলোচনা করছি, অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে তাদের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন, কিন্তু নির্বাচন খাতে আসলে তারা যে বাজেট প্রস্তাব করেছে সেই বাজেট ইসি আসলে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার তুলনায় মাত্র অর্ধেক। সেটি আসলে তাহলে এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা সামনে নির্বাচনকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে, এটিও একটি বড় প্রশ্ন থেকে গেল এই বাজেটে। আমি এই প্রশ্ন তো খুঁজবো, তবে আরেকটি বিরতি সময় হয়েছে। জিপিটি প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। প্রাথমিক রাজকাহন দেখছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে তারা নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এবং আজকের এই বাজেটে আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন এই বাজেটে নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাজেটে নির্বাচনী বরাদ্দ ধরা হয়েছে 2956 কোটি টাকা, যেটি ইসির চাহিদার অর্ধেক বাজেট। প্রতিফলন হচ্ছে কি তাহলে? টাকার ফিগার দিয়ে কোনোদিন একথা বলা যাবে না। আমরা যে বারবার জিডিপি, ট্যাক্স জিডিপি রেশিও কম বা ইত্যাদি বলছি, আপনি বলছেন জিডিপি এত হলে এত হবে, তবে এইসব ফিগারের যুগ ওই 5ই আগস্টের আগে যা ছিল, দ্যাট ধারণা শুড গো। ও ইলেকশন কমিশন যে টাকা চেয়েছে সে টাকা তার অর্ধেক দিচ্ছে না, কত দিচ্ছে এটা কথা না, কথা হচ্ছে যে সে সত্যি ভালোভাবে করতে পারলে টাকার তার অভাব হবে না। এখানে এই ফিগারের দেখেই আমি সরকারের ইচ্ছা বা অনিচ্ছা বা গুরুত্ব দেওয়া বা না দেওয়া এটা আমি বোঝার সময় এখন কারণ টাকার এই ফিগার দিয়ে আপনি তো ভালো করে জানেন যে 35 টাকার জিনিস 85 টাকা দেখানো হয়, দেখা হয়ে তারপরে এ হয়েছে আর কি। প্রতিটা জিনিসের ভিতরে এরকম বাস্তবতার ব্যাপার আছে আর কি। হ্যাঁ, হয়তো ওই আপনি আগের গভর্নমেন্টগুলো বেলা জানেন বারবার প্রত্যেকবার কতবার ওই যে ইলেকট্রনিক কি ডিভাইস, ওটা কি বলে, এই ইভিএম, ইভিএম নামে কতবার কত বড় বড় প্রকল্প নিয়েছে, আবার বাতিলও করেছে, তারপর সে ইভিএম এর কোনো খবরও নাই, সে কথা নাই। এখন কোন ফিগার কার কাছে কে কীভাবে চাচ্ছে এটা ব্যাপার। তো ওখানে কথা হচ্ছে যে ফিগার আমি রাখতেছি এই জন্যই, কারণ আমার যেহেতু এটা করতে হবে, আবার ওদিকে কমাচ্ছি এই কারণ আমার টোটাল বাজেটের আউটলে বেড়ে যাচ্ছে। আমি সেটা তো আমার তো সব জায়গায় তো সংকোচক। এখানে কথা হচ্ছে যে মাথাভারী প্রশাসন বা অন্য জায়গায় যেখানে কমানো উচিত সেখানে তো কমানোর তো আসলে সমস্যা পাচ্ছেন না, তো সেই জন্যই এখানে ওখানে দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন, ইতিহাসে প্রথম আসলে বিগত সময়ের চাইতে কম বাজেট আমরা দেখতে পেয়েছি, এবং সেটি আসলে আমাদের জন্য এক ধরনের অন্যরকম ইতিহাসও বটে। কিন্তু বাজেটের আকার কমিয়ে নিয়ে এসে আমরা যেই ধরনের লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করেছি সেই লক্ষ্যমাত্রাগুলো আমরা কতখানি অর্জন করতে পারবো? দেখেন, আকারটা কমানো হলেও একটা জিনিস মনে রাখবেন যে প্রতি বছর যেটা দেওয়া হয় সেটার কিন্তু 80% একটু উপরে বাস্তবায়ন হয়। প্রকৃতটা গত বছর যেমন 7,97,000 কোটি টাকা, তো সেটার বাস্তবায়ন কতটুকু, বাস্তবায়ন যদি হিসাব করেন তাহলে কিন্তু এটার মধ্যেই চলে, এটার কম হবে বর্তমানের চাইতে। তো সুতরাং সেটা দিয়ে সীমিত বাজেটের মধ্যে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব না এবং অগ্রাধিকার পূরণ করা সম্ভব না, সেই জন্যই কিন্তু কাটছাট করা হয়। কিন্তু কাটছাটটা কেমন, আপনি লজিক্যালি, যেমন আমরা একটা উদাহরণ দিই, সময় কম, কিন্তু যেমন ধরেন আমরা বলছি ভৌত অবকাঠামো, রাস্তাঘাট এগুলিতে দরকার, তারপরে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি খাত, কিন্তু তার পাশাপাশি সামাজিক খাতে শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কিন্তু সামগ্রিকভাবে বাড়ানো হয়েছে, কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেখানে কিন্তু টাকার অঙ্কে কমেছে, এটা একটা বিষয়। তো এইখানে এগুলো করতে যেয়েই কিন্তু আপনাকে খুব একটা সুচারু ভাবে ব্যালেন্স করার বিষয়টা থাকে। আমি সবশেষে যেহেতু সময় না, আমি একটু বলে নিচ্ছি আমার আগের মন্তব্যের প্রেক্ষিতে মূল্যস্ফীতির কথা। সেটা আমি বলেছি যে সমস্ত কিছু যদি ঠিক মতো চলে তাহলেই কিন্তু কমাতে পারবো, কিন্তু আপনার চলবে না। এটা কারণটা কি, আপনি যদি রাজস্ব ব্যয় কমানো, মুদ্রানীতির সংকোচনমূলক থাকলো, অনেক সুদের হার অনেক বেশি, ব্যবসায়ীরা কোনো টাকাই নিল না, তো তারপরেও যদি আপনার ওই যে বাজারে চাঁদাবাজি, এটা একটা বাজারে না বিভিন্ন জায়গায়, আরও একটা মনে রাখতে হবে যদি ইলেকশন হয় সেখানে কিন্তু বেশ টাকার ছড়াছড়ি হবে। তারপরে তো এইগুলি প্রেক্ষিতে কিন্তু ওই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না, সেটা হয়তো 9 থেকে 8, ওনার আশঙ্কাটা এরকমই হবে। এইগুলো বাস্তবতা, এগুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে। তারপরে আছে সিজনালিটি। সেই সংখ্যায় আজকে সিপিডি এটি বলেছে যে বাজেটে গতানুগতিক কি হয়ে যাচ্ছে, কোনো নতুন চমক থাকছে না এই বাজেটে। আমি আসলে ওই কথাটা, এটা আমরা চমকের কথা বলিনি, আমি নিজেই কথা বলেছি। সেটা হচ্ছে যে বাজেটে চমকের কি আছে, চমক দেওয়ার মতো কিছু নাই আমাদের দেশে, কোথাও না।
আপনার হচ্ছে রেশনাল কতটা, যৌক্তিক কতখানি, সেটাই হচ্ছে বিষয়। তো যৌক্তিকতা তো আমরা খুঁজে পাইনি, এতক্ষণ ধরে যে আলাপ করছি কয়েকটা জায়গায় তো কোনো যৌক্তিকতা নাই। বলছি এক কথা কিন্তু সেটা আমি কাজে দেখাতে পারছি না। বিনিয়োগের কথা বলছি কিন্তু এই বাজেট দিয়ে বিনিয়োগ বাড়ানো যাবে না। এটা মূল্যস্ফীতির কথাও বলছি যে এইভাবে এই ধারাবাহিকতায় অতটা কমবে না, কিংবা কর্মসংস্থান কোথা থেকে আসবে। তো এখানে যেটা হচ্ছে যে কিছু চলমান কার্যক্রমকেই আমার চালিয়ে যেতে হবে, এবং কিছু কিছু জায়গায় ভালো ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে আমি অস্বীকার করছি না। যেমন আপনি ধরেন যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েটকে সামনে রেখে ট্যারিফের যৌক্তিকীকরণ করা হয়েছে। এখানে অবশ্য যারা দেশি শিল্পের তারা একটু ক্ষতি হতে পারে, কারণ তারা আমদানি যদি বিদেশি পণ্য বেড়ে যায় তখন তারা কি করবে। তো ওইখানে সেটার জন্যই আসলে কি করতে হবে, সরকারকে আরও সুযোগ সুবিধা, কস্ট অফ ডুইং বিজনেস এগুলিতে সবশেষে আসলে জনগণের যে প্রত্যাশা সেটি কতখানি প্রতিফলিত হয়েছে? কে আজাদ, জনগণের প্রত্যাশা প্রতিফলন কতখানি হচ্ছে এবারের এই বাজেটে? এবং সিপিডি আরেকটি যেটি বলেছেন যে আগামী বাজেট পতিত সরকারের আদলেই হচ্ছে, 2-4 টাকা হেরফের ছাড়া বাজেটে তেমন বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপনারাও কি তাই মনে করেন? না, বাজেটে বেশ কিছু পরিবর্তন এসছে, কিন্তু আমি শুরুতেই বলেছি আপনাকে, জ্বালানি ক্ষেত্র থেকে 15% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এটা, এবং পাবলিক লিস্টেড কোম্পানিতে যদি কেউ যায় সেখানে 5% ছিল, সেটা 7.5% করেছে, ট্যাক্স তারা কম দিবে। আগে দিতে হয়তো যেটা 5% কম ডিফারেন্স ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানির থেকে পাবলিক লিস্টেড কোম্পানি, 30 ছিল আর 35 ছিল। এখানে এখন 7.5% কম পাবে, এটি 2.5% বৃদ্ধি করেছে। তারপরে আমি বলেছি শিল্পে ব্যবহৃত কাঁচামালের উপরে ডিউটি 1% কমিয়েছে, ইটস এ গুড সাইন এইসব জায়গায়। তবে টাকার সরবরাহ ব্যাংকের থেকে নেওয়ার ব্যাপারে এখানে কিন্তু কোনো কিছু এই ব্যাপারে কিছু বলা নাই। ব্যাংকের থেকে যদি সরকার বড় করে তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর সংকুচিত হবে তার টাকা, এবং যদি রেভিনিউ ফল করতে বাধ্য, আমি আগেও বলেছি আবার রিপিট করি, যে 1,00,000 কোটি টাকা যদি এখান থেকে কম আসে 4,99,000, তার মানে 3,00,000 কোটি টাকার মধ্যে আপনাকে বাজেট করতে হবে। তাহলে সরকারের জন্য যে আপনি জনপ্রশাসন খাতে 23.5, এটা তো আপনাকে দিতেই হবে, আর সুদ দিতে হবে 15%, তাহলে আপনার টাকা তো অর্ধেক এখানেই চলে গেল। তা বাকি টাকা দিয়ে আপনি কি ডেভেলপমেন্ট করবেন? তো সব কিছু মিলেই আমি মনে করি না যে, তবে এই সরকার উচিত ছিল এমন কিছু এক্সাম্পল সেট করে যাওয়া, যাতে পরবর্তী সরকার যারা নির্বাচিত সরকার হয়ে আসে তারা পলিটিক্যালি অনেক সিদ্ধান্ত নেয় যেটা বাস্তবসম্মত নয়, সেই জায়গাগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো, যে এটা কালো টাকা সাদা করার মতন একটা এক্সাম্পল তৈরি করে যদি যায় তাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট উইল ক্যারি আউট দিস। তো আমি মনে করি সরকারের এই জায়গায় আরও সচেতন হতে হবে, আরও স্বচ্ছতার পরিচয় দিতে হবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন প্রেক্ষাপটে আসলে এই বাজেট বাংলাদেশের মানুষের জন্য সুখকর কোনো বার্তা নিয়ে আসুক, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করতে হবে। কে আজাদ, ডক্টর ফাহমিদা খাতুন, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছে আজকে জি25 নিয়মিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায়। ডিবিসির সঙ্গেই থাকুন।